আমার কমিউনিটি পোস্টে পেয়ে যাবে। সকাল সকাল আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার মুডের ব্যান্ড বেজে আছে। ব্যান্ড বাজবে নাই কেন, প্রায় 9:30 10টার সময় আমি বুঝতে পারছি আজকে শিবানিদি আসবে না তার জন্য যে কষ্ট করে রান্না বান্না সমস্ত বাকি কাজকর্ম করতে হবে এটা নয়, মানে একটু আগে থেকে ধরো আগের দিন রাতেরবেলা যদি জানতে পারি যে আসবে না, তাহলে আমার মতন আমি কাজ গুছিয়ে রাখতে পারি। তোমাদের গোপুদাকে সেটাই বলছি, যেহেতু জ্যামা চলছে মেবি ফোন করেছে সকাল থেকে, আমি হয়তো ধরতে পারিনি। তো চলো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো নতুন একটা শাড়ি, যে শাড়িটা পরে আমাকে কতটা সুন্দর লাগছে। তার পাশাপাশি বর আমাকে ঠান্ডা করার জন্য আজকে মটন এনে খাওয়ালো। বেলা 3:30টার সময় মটন রান্না করে বরকে ইমপ্রেস করতে পারলাম না, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে সারাটা দিন মানে রান্না বান্না, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা নিয়ে পুরো নাকানি জুপানি অবস্থা, মানে ভরাডুবি বলে না, সেই ভরাডুবি। তো ঘরের ভেতর এক টুকরো ময়লা পেয়েছি। ময়লাটা হলো গোবিন্দর ঘরে একটা নাইট শেড বা ল্যাম্প যেটাকে বলে সেটা ছিল, তো সেটা নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে সামাও, ও নতুন নিয়েছে। তো সেটাকে আর নিচে নামিয়ে রাখার ক্ষমতা কারণ নেই, ওটাকে একদম দরজার সামনে মানে মেইন ডোর যেখান থেকে আমাদের এন্ট্রান্স, তো সেখানটাই রেখে দিয়েছে। ভাঙাচোরা জিনিস, ইলেকট্রনিক্স, বন্ধ ঘড়ি, এই সমস্ত ঘরের ভেতর রাখতে নেই। এমনিই সবসময় আমার মাথাটা দেখতেই পাও গরম থাকে, এটা জানি না কে বুঝতে পারছো কি পারো না, মানে এখানে আসলে সর্বক্ষণই, বাড়িতে তো কোনো মানুষই নেই, দেখতে পারো কার সাথে ঝগড়া করবো, লড়াই করবো, মানে চোখের সামনে তোমাদের গোপুদাকে দেখা মাত্রই ঝগড়া, অশান্তি, লড়াই, মারামারি, কাটাকাটি শুরু হয়ে যায়। তো যাই হোক, আমি অনেক নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, বা যেহেতু আমার ডেলি ব্লগ, আমার ডেলি লাইফস্টাইলটা যেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো অল টাইম তো আর অ্যাক্টিং করা যায় না, 24 ঘন্টায় হয়তো আমি 10 থেকে 15 মিনিট তোমাদের সাথে শেয়ার করি, বাট বাকি টাইমগুলো যে কী তাণ্ডব চলে, যে আমার সাথে একদিন থাকবে সে বুঝবে। প্রথমত বাড়িতে এত পরিমাণে ইঁদুরের উপদ্রব, মানে চিৎকার করতে করতে ইঁদুরের পেছনে ইঁদুর ইঁদুর বলে আমি এত চিল্লাই, মানে ইঁদুর যদি সেই আওয়াজে ভয় পেয়ে পালায়, মানে ইঁদুরের গায়ে মানে আমি পেতেছিলাম, আঠা পেতেছিলাম, আঠাতে ওর গায়ের এক দলা লোম উঠে গেছে, বাট সে বেঁচে আছে। সবকটা ইঁদুর মানে মারতে পেরেছি, একটা ইঁদুরই ওরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আগের দিন মনে আছে প্লাম্বার নিয়ে এসেছিলো বললাম না, সে প্লাম্বার এমন নেট লাগিয়েছে, মানে দুদিনের ভেতর ইঁদুরের গুতুগুতিতে সেই নেটের মানে লোহার নেট খুলে বেরিয়ে এসছে, মানে এমনই হাতুড়ে প্লাম্বার, মানে প্লাম্বারেরও হাতুড়ে ডাক্তার শুনেছো, হাতুড়ে প্লাম্বার শোনো আমার কাছ থেকে, মানে কি প্লাম্বার বলবো, খালি বড় বড় কথা। 2-3জন সাঙ্গপাঙ্গ নিয়ে সেই প্লাম্বার এসছে, কোনো কাজ নেই, কিচ্ছু নেই, 3,000 না 4,000 টাকা তোমাদের গোপুদাকে মুরগি বানিয়ে নিয়ে চলে গেছে। এই সমস্ত লোক ওনার কাছেই পড়ে। কাঠের দরজাগুলো, কাঠের জালনাগুলো সমস্ত নড়বড়ে হয়ে গেছে। এই হলো সেই শ্বশুরের আমলে বানানো জিনিসপত্র, বলো 25 বছর 30 বছর আগেকার জিনিস, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। এবার আমি আমার লোক টেনে নিয়ে আসবো, আমাকে তখনই বলবে এটা কি তোমার বাড়ি, তুমি উপচে লোক আনতে গেছো কেন? তো আমি তার জন্য কোনো আমার লোকও নিয়ে আসি না। আমার যে লোক নেই তা তো না, আমি ফোন করলেই চলে আসবে, কারণ নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম। তো যাই হোক, আমি বললাম কথাগুলো, উনি এখনও সেই কলের মিস্ত্রি ডেকে জালটাও লাগায়নি, কাঠের মিস্ত্রি ডেকে দরজাগুলোও ঠিক করেনি। ঠাকুর ঘরের দরজার হ্যাশ টানানো যায় না, বাথরুমের দরজাগুলো সমস্ত ভেঙে চুরে রয়েছে, দরজাগুলো পাল্টানোর কথা আমার ছোটো ননদও কতবার বলে গেছে। আমি বলেছি আগের দিন, বলছে আমার তো কোনো অসুবিধা হয় না, যার অসুবিধা সে পাল্টাবে। তার মানে এর উত্তর আমাকে কী দিতে হবে, ঝগড়া লাগানোর থেকে তাহলে মুখ বন্ধ করে থাকাটাই উচিত। এইটাই হয়, মেয়েদের যদি নিজস্ব কোনো বাড়ি বা নিজস্ব যদি কোনো ঠিকানা না থাকে, সারাটা জীবন বাপ মার কাছে শুনে আসতে হবে বাপ মার বাড়ি, আর স্বামীর ঘরে আসলে শুনতে হবে তার বাড়ি, বা শ্বশুরমশাই বেঁচে থাকলে তার বাড়ি। যাই হোক, আমি আমার দুঃখের কথা কিছু শেয়ার করলাম। আমার দুঃখের সাথে হয়তো অনেকেরই দুঃখ মিলে যাবে, আবার অনেকে আমার দুঃখ শুনে হাসবে যে হ্যাঁ এত তো সুখে আছে তারপরেও এত দুঃখ। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি সবসময় এটাই ভাবি, আমার থেকেও তো দুঃখী মানুষ পৃথিবীতে আছে, এই ভেবে নিজেকে তাসাল্লি দিই এবং সুখে থাকি এবং এগিয়ে যাই। তো যাই হোক, এগিয়ে আমি আরও একটু এসছি, সেটা হলো গিয়ে সকাল সকাল মানে আমি বিছানার চাদর কেঁদেছিলাম আজকে 7টা ওয়াশিং মেশিনে। একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছে 7টা মানে বেডশিট ওয়াশিং মেশিনে ধরে গেল। হ্যাঁ ধরে তো গেল, আমি তো এরকমই তো কাচি, 7টা 8টা ঢুকিয়ে দিই। প্রায় 7.5 কেজি, 7.5 কেজির আমার ওয়াশিং মেশিন। তো ওয়াশিং মেশিনের বয়সও প্রায় দেখতে দেখতে 9 করে 6-7 বছর হতে গেল। হ্যাঁ তা তো হবেই। মানে বাড়িতে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন ওয়াশিং মেশিন একটা ছিল, বাট সেটা সামহাও খারাপ হয়ে গেলে সেটা এক্সচেঞ্জ করে এই নতুনটা কেনা হয়েছে। ফ্রিজও তখন একটা পুরনো ছিল, তখন সেটা এক্সচেঞ্জ করে আবার কেনা হয়েছে। তারপর মাইক্রোওয়েভ একটা খারাপ হয়ে পড়ে আছে বাড়িতে, আমি বলছি কাউকে দানে দিয়ে দাও, দানে, কারোর কাছ থেকে কোনো পয়সা নিও না। এই সমস্ত ইলেকট্রনিক্সের জিনিস মানে ঘরে বন্ধ কখনোই ফেলে রাখতে হয় না, লোককে ডেকে দানে দাও, তা দিতে হাত পা কেঁপে যাচ্ছে তোমাদের গপুদার। আমি বলছি আমি যাকে পাবো আমি কিন্তু তাকে দিয়ে দেবো। মানে কি বলবো বলো, মাইক্রোওভেন তো আমার একটা দেখছো মানে রানিং রয়েছে, তাহলে আমার তো আর একটা মাইক্রোওভেন ঘরে ফেলে রাখার দরকার নেই, কাউকে দিয়ে দিলে সে বেচারি ব্যবহার করতে পারবে।
তো তাও এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন ঘরটাকে ভালো করে মুছতে হবে। এদিকে প্রচুর প্রোডাক্ট, প্রচুর কোলাবোরেশনের জিনিসপত্র ব্যাক টু ব্যাক এসেই যাচ্ছে। কীভাবে যে নিজের হাতে সব হ্যান্ডেল করবো বুঝতে পারি না। মানে সামটাইমস কী হয়, পুরো খেয়ে হারিয়ে ফেলি। না মেয়েকে খাওয়াতে পারছি, না আমার ভিডিও আপলোড এডিটিং করতে পারছি, না রান্না করতে পারছি, না ঘর বাড়ি গোছাতে পারছি। সবাই আমাকে মানে কমেন্ট করে করে বলো রান্নাঘরটা এত অগোছালো কেন। অ্যাকচুয়ালি কী বলতো, রান্নাঘরে রান্নাবান্না করতে গেলে অগোছালো হবে। আর যেহেতু আমার একার হাতে জিনিস, আমি যেটুকু পারি সেটুকু গুছিয়ে রাখি। তোমরা যারা এত বড় বড় ডায়লগ দাও যে গুছিয়ে রাখতে পারো না, হয় তোমরা মানে বোঝোই না সংসার কাকে বলে, যে একার হাতে সমস্তটা করা কতটা ডিফিকাল্ট। আর সবসময় আমি কিন্তু বলে যাচ্ছি যে তোমরা যদি একটা ওয়ার্কিং ওম্যান হও, যে 24 ঘন্টা তোমাকে লাগাতার মানে কাজ করতে হবে, আমার কাজটা হলো সেটাই, আমার জবটাই এটা আমি বেছে নিয়েছি। এবার তোমরা বলবে তোমাকে কে করতে বলেছে, আমাকে কেউ করতে বলেনি, আমার নিজের আইডেন্টিফিকেশনের জন্য আমি নিজে করছি। ওই যে বর বললো না, এটা কি তোমার বাড়ি যে তুমি লোক ডেকে এনে এগুলো মানে ঠিক করাচ্ছ? তাহলে এই কথাগুলো বলো তো, এই বয়সে এসে তোমরা কেউ শুনতে চাইবে? যাই হোক, দুবার ওয়াশিং মেশিনে 7টা বেডশিট দিয়েছি, যেহেতু কমফোর্ট দিয়ে কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা আর একবার হলো গিয়ে আমি ধুয়েছিলাম। তো এখন এগুলোকে একটু মেলতে হবে। আজকে না ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, রোদ্দুরটা ঠিক মতন উঠছে না। তো এর ভেতর একটা শাড়ির হলো গিয়ে যে লিঙ্কটা দেবো, সেটার জন্য তো সাজগোজ করতে হবে, কিছু তো সাজতে হবে। শাড়ি পরলে আর একটু সাজগোজটা বেশি করতে হয়। তুমি কুর্তি চুড়িদার পরো, তখন কিন্তু সাজগোজটা একটু কম করলেও হয়। তো তোমাদের গপুদাকে বললাম আমাকে ছাদে নিয়ে যাও, এই বালতি ভরে বেডশিটগুলো টেনে দাও, নাহলে টানার শক্তি আমার নেই। 7টা বেডশিট একবারে টেনে নেওয়ার ক্ষমতা আমার মতন লোকের গায়ে আর নেই। তো যাই হোক, 7টা এখন আর ছাদে মেলার মতনও দড়ি নেই, কারণ আমাদের বাড়ির ছাদে তো আমরা মেলতে পারি না। এবার পাশের বাড়ি বাপিদার ছাদে কী বলো তো, হালকা পোলকা জিনিসপত্র দেয় ওই পর্যন্ত, কারণ কারো বাড়িতেই এখন কী হচ্ছে, বাঁশ খুঁটি দিয়ে দড়ি টড়ি টানানোর মতন কোনো ব্যবস্থা নেই। আর যদি বুঝতাম দড়ি হাতে করে পরের বাড়িতে জামা কাপড় মেলতে, বাপিদা খুবই ভালো মানুষ, বাপিদা বৌদি কোনো সময় কিছু বলে না। তোমরা তো দেখতেই পাও আমি সবসময় নেচে যাচ্ছি, গেয়ে যাচ্ছি, যা খুশি তাই করে যাচ্ছি, হোলির সময় রং খেলছি। কিন্তু তোমাদের গপুদার তো ন্যূনতম একটা মানে কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে দড়িগুলো ছিঁড়ে গেলে নতুন দড়ি আনুক বা টানিয়ে দিক, কিচ্ছু না। আমি যদি বলি যার সমস্যা সে করে নাও, এখন হলো আনসার তাই। তাহলে আমি একটা মেয়ে মানুষ কী করে দড়ি টানাতে হয় ছাদে, আমি তো কোনোদিনও শিখিনি। তাহলে আবার কারোর কাছ থেকে শিখতে হবে, কারণ বাপের বাড়িতে তো দেখতাম আমার বাপই এই সমস্ত করতো। তো যাই হোক, ওই সব করে টোরে এসছি। এসে এখন মেন যেটা, সেটা হলো ঘর মুছতে হবে, কারণ তোমাদের লিটিল গোল ছোট্ট মানুষ, পায়ে পায়ে সমস্ত হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করবে, তারপর মাংস টাংস এই সমস্ত কেনাকাটি করে টোরে তোমাদের গপুদা সকাল থেকে ওই নোংরা পায়ে হাঁটাচলা করছে। কি করে জানো, অফিসের ভেতর ধরো ওই যে ওনার যে অফিসে তো টিসিএসের লোকজনরা ওয়াশরুম হিসাবে ব্যবহার করতে আসে, ওয়াশরুম থেকে 10 বার করে বেরোচ্ছে, উনি ওই ওয়াশরুমেই যাবে। ওই রকম মানে মানে কত জায়গা থেকে একটা পরীক্ষা সেন্টারে এক্সাম দিতে মানুষ আসে, তো তত লোক ওই ওয়াশরুমটা ব্যবহার করছে। সেই ওয়াশরুমের ভেতর উনি খালি পায়ে ইউজ করতে যাবে, তা সেই খালি পা নিয়ে উনি খাটের উপর উঠে পড়বে, যে বেডে আমি আমার বাচ্চা শোবো। এতটাই কেয়ারলেস এবং এতটাই মানে কি বলবো, আর আমার ওয়ার্ড নেই। তো উনি এমন টাইপেরই, মানে ওনার কোনো শুধরানোর কোনো লজ্জা ঘেন্না ভয় একজনে থাকে না, ওনার সেই সব নেই। উনি পরের উপকার করতেই ব্যস্ত, সংসার জাহান নামে যাক। তো ওই পায়ের জন্য আমি কি করেছি, যে ভালো করে ঘরটা পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের হলো গিয়ে ওই মেশিন যেটা রয়েছে ওগুলো অন করে দেবো, তাহলে একটু পজিটিভিটি আসবে। কত হোপ নিয়ে কত টোটকা আমি অ্যাপ্লাই করি, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। মানে বরকে দেখলেই আমার খালি চিৎকার আসছে, কেন আমি নিজেই জানি না। তো যাই হোক, ঘর বাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন মানে একবার আমি স্নানে ঢুকে যাব, কারণ মাংস টাংস ধুয়ে ম্যারিনেট করে টোরে রেখে তারপর আমি নতুন জামা কাপড় পরে ভিডিও বানাবো। এরই ভেতরে ওই যে মাটন নিয়ে এসছে, মাটন এনে বললো আজকে বান্টি খাবে আমাদের সাথে। তো মেন আমি এখন বুঝতে পারলাম না আমাকে খাওয়ানোর জন্য নয়, এটা বান্টিকে খাওয়াবে মেবি, তার জন্যই মাটন এনে আমাকে দিয়ে রান্নাটা করালো। আর জোকসা পাটা আমি মজা করলাম। তো এবার এই শাড়িটা নিয়ে এসেছি, এই শাড়িটাকে আজকে পরবো। এটা আমি মিশো থেকে নিয়েছি, এর লিঙ্ক তোমরা আমার কমেন্ট সেকশানে পেয়ে যাবে, কমিউনিটি পোস্টে পেয়ে যাবে। তোমাদের অনেকেই বুঝতে পারছো না কমিউনিটি পোস্ট কি, দেখবে ফেসবুকের মতন ইউটিউবেও একটা মানে জায়গা আছে, লাইভ শর্টস ভিডিওস, ওখানে থাকবে পোস্ট। তো পোস্টের ওখানটায় ক্লিক করলে তোমরা দেখতে পাবে আমার ফটো, এবং সেখানটায় দেখবে লিঙ্ক আছে, সেই লিঙ্কের থ্রুতে তোমরা কিনে নিতে পারবে। তো ফাইনালি রোদে জলে মানে ঘেমে নিয়ে ভিডিও কমপ্লিট। আজকে শুটিংটা শেষ। তো এই শাড়িটা কিন্তু তোমরা আমার কমিউনিটি পোস্টে পেয়ে যাবে। পিছিও না কবু, পিছিও না, দুম করে পড়ে যাবে, মোটা মানুষ। চলো মা চলো, এবার আমরা ঘরে যাবো। রান্না বান্না কিছু হয়নি, সেগুলো আপনি করবেন।
দেখো আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে তোমাদের গপুদার নিন্দামন্দ করতে চাই না, কারণ যেহেতু যে কাজ করে তার দেখবে কাজের খুঁত বেরোয়, যে কাজ করে না তার কিন্তু কোনো খুঁত ধরবে কোথা থেকে, কারণ সে কাজই করেনি। তোমাদের গপুদা মানে কোনো উচ্চ বাচ্চা কথাবার্তা কিছু বলেই না, কোনো রিয়্যাক্ট করে না, দেখবে পাথরের মূর্তির মতন থাকে। এগুলো হলো শয়তানের বাসা, হয় না? মানে ফুটফাট আমি উত্তর দিয়ে দিই, যেটা ভালো লাগে না একদম মুখের উপর বলে দিই। তো আমি সবার কাছে অপ্রিয় পাত্রী, তো আমার তাতে কিছু যায় আসে না, কারণ সংসার করতে করতে 10টা বছর হয়ে গেছে, আর কদিনই বা বাঁচবো যে আর মানে লড়বো ওনার সাথে, আমার শক্তিও হারিয়ে গেছে। এখন সামনে শুধু মেয়ে রয়েছে, তাকে কোনোভাবে স্কুলে ভর্তি করা হয়েছে, এখন ভালোভাবে তাকে এডুকেশন দিতে হবে, এইটাই আমার সব থেকে মানে মেন লক্ষ্য। আর বুঝতেই পারছো পড়াশুনো করাতে গেলে বাচ্চা কাচ্চার পেছনে তো টাকা পয়সা খরচ আছেই, সেটা নিয়ে একটা চিন্তার ব্যাপার রয়েছে। এত বড় স্কুলে পড়াতে গেলে মানে যথেষ্ট মা বাবাকে স্ট্রং হতে হবে ফিনান্সিয়ালি। তো এই দেখো গল্প করতে করতে আমার মাটনের মশলাটাও আমার রেডি করা হয়ে গেছে, আর আমার তো ফ্রিজের ভেতরে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা এগুলো রেডি করাই থাকে, বাট আজকে সামাও ছিল না, তো সেগুলোকে রেডি করে নিয়েছি। লিটিল গোল্ডের সবজিটাকে কেটেছি, ভিডিওটা করে এসে অলমোস্ট ঘড়িতে 2টো বাজছে। লিটিল গোল্ডকে মানে সকালে খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানোর পর ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, আমের ডাল হয়ে গেছে, আর মটনটা করবো। তা তোমাদের গপুদাকে বললাম যে তুমি তাহলে 1 ঘন্টার ভেতর আসো, মটন রান্না করতে 1 ঘন্টা লাগবে, কারণ মটন প্রেশার কুকার সিটি না দিয়ে হবে না। আর সকালবেলা ব্রেকফাস্টে আমি আজকে খেয়েছিলাম গ্র্যানুলা, দই, ডিমের পোচ, হরলিক্স, আর তোমাদের গপুদা গেছিলো রুটি আর আলুর তরকারি। নিচে এক্সাম হচ্ছে, এক্সামের ওখানটা থেকে। অ্যাকচুয়ালি কী বলো তো, প্রত্যেক দিনেই আমি তো ব্রেকফাস্ট বানাই, আমার নিজের জন্য বানাই, তা আমার স্বামীর জন্য আমি বানাবো না? যেদিন ব্রেকফাস্ট বানিয়ে ডাকবো সেদিন আমাকে বলবে আমি নিচে থেকে খেয়ে নিয়েছি। আর যেদিন ব্রেকফাস্ট বানাবো না, আমি বোথ মর্নিং অ্যান্ড মানে ওটাকে কী বলে, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনারের কথা বলছি, লাঞ্চ নয়। তো যেদিন বানাবো না সেদিন বলবে হলো আমি কি প্রত্যেক দিনই খাবো না, তার মানে আমার জন্য একদিন তো বানাবে। আর যেদিন বানিয়ে ডাকবো সেদিনকে বলবে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে বা ডিনার আমি করে এসেছি। মানে কি মানে যাবো তো কোন দিকে যাব, শাখের করাত, আগে গেলেও কাটবো পেছনে গেলেও কাটবো। মানে স্বামী মানুষ বলে না যে বউ মানে মহিলারা কী টাইপের জিনিস হয় তাদের মন বোঝা যায় না, আমার বর গপুচন্দ্র কী টাইপের জিনিস আমি 10টা বছরে বুঝতে পারলাম না। তো দেখো যেটা বুঝতে পেরেছি সেটা হলো মটন থেকে খুব সুন্দর তেল বেরিয়েছে, মটনটা ওয়েল কুক হয়েছে, আমার খেলে কোনো প্রবলেম হবে না। আর যেহেতু 500 মাটন নিয়েছে, তোমরা তাহলে হিসাব করো কয় পিস করে খাওয়া হয়েছে। আর এই এখন লাঞ্চ বেড়ে নিচ্ছি, বান্টির একটা, আমার একটা, আর তোমাদের গপুদার একটা। আর লিটিল গোলকে মাংস একটা আমি মাটন ওর প্রেশার কুকারে সিটি মেরে দিয়েছি 8টা। ও তো আমাদের মতন এত ঝাল মশলা খায় না, তো ও সেটা নিয়ে বসেছে, ও বলছে হাড্ডি মুড্ডিও খুব ভালো খেয়েছে মাটনটা আজকে। মানে মাটন এর আগে দিয়েছি, বাট গোটা পিস এর আগে দিইনি, কখনো ট্রাই করাইনি। আমাদের সবার পাত থেকে খেয়েছে, আমি ভাত মেখে খাইয়ে দিয়েছি, খেয়েছে। তো অনেকটাই যেহেতু বয়েল হয়ে গেছিলো, ভালো খেয়েছে। এরপর দিন থেকে 2 পিস করে দেওয়ার চেষ্টা করবো। আর চিকেন তো 2 পিস 3 পিস করেও খাই, ডিম 2টো করে খেয়ে নেয় ভেজে দিলে, ডিমের মানে ভুর্জি বানিয়ে দিলে। তো ভাত টাত বেড়ে ভিডিও এডিটিং করতে হবে। আর যেহেতু জ্যামার চলছে বাড়িতে, প্রচণ্ড একটা প্রবলেম হচ্ছে, জ্যামারের জন্য ঠিকঠাক মতন কেউ আমার সাথে কমিউনিকেটও করতে পারছে না, কল করলে আমাকে পাচ্ছে না, আমি তাকে রিটার্ন কল করতে পারছি না, বা ধরো আমার কোনো টাইম তোমাদের গপুদাকে দরকার, তাকে ফোনে কমিউনিকেট করতে পারছি না, ভীষণ সমস্যা। এবার বাড়ি ছেড়ে আমি যে 2 দিন বাপের বাড়িতে থেকে আসবো, ইঁদুর তো কোনোভাবে তাড়িয়ে আমি রেহাই পেয়েছি, এসে দেখবো আবার ইঁদুর মানে পটি মটি করে একাকার অবস্থা করে রেখে দেবে। কোনো হুঁশ নেই 2 ভাইয়ের, যে এটা একটা যে সংসার, এখানে যে মেনে বেঁচে থাকতে হবে, তার থেকে ওই যে গোবিন্দ একটা কথা বলেছে না, আলাদা হয়ে যাওয়া সব থেকে মঙ্গল। এখন আমার তো তাই মনে হয় যে আলাদা হয়ে নতুন বাড়িতে যাব, এই ঘুণে ধরা ইঁদুরে পোকা কেঁচো কেন্নর হাত থেকে আমি রেহাই পেতে চাই। বাবা এই অত্যাচার আর নেওয়া যাচ্ছে না, এক তো মানুষের অত্যাচার, তারপরে এই জন্তু জানোয়ারের অত্যাচার, আর কত নেবো, তো কত নেবো, পুরো গাধা হয়ে গেছে আমি আজকে সকাল থেকে খাটতে খাটতে এত টায়ার্ড। দেখতে পাচ্ছ গলায় যে হাড় কানে দুল পড়েছে, সেগুলো খোলারও টাইম আমার নেই। মেয়েটাকে নিয়ে কোনোভাবে খাইয়েছি দুপুরবেলা, ওই যে দেখলে খাইয়ে নিয়ে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। আবার কখন 6টা বাজবে, জ্যামার বন্ধ হবে, ভিডিওগুলো বাকি যেগুলো রয়েছে সেগুলো টাইম টু টাইম শিডিউল করে আপলোড দিতে হবে, কমেন্টে রিপ্লাই দিতে হবে, লিঙ্ক দিতে হবে। উফ মা, কী যে একটা হেডেক। আমি হয়তো তোমাদের কাছে এক্সপ্লেন করতে পারি, তাই আমি আমার দুঃখ কষ্টগুলো শেয়ার করতে পারি, বাট ভাবো তো কত মেয়ে আমার মতন রয়েছে যাদের এত এত দুঃখ চাপা রয়েছে, বাট কষ্ট করে বলার বা কেউ কষ্ট করে শুনবে সেই লোকটা পায় না। আমি তো অনেক ব্লেসড নিজেকে ভাবি যে আমার সারা দিন যা কষ্ট থাকে দুঃখ থাকে, রাতের শেষে যখন ভিডিও এডিটিং করি, ভয়েস ওভার অ্যাড করি, সমস্ত আমি সবার সাথে শেয়ার করে দিই। পরদিন সেই সমস্ত বেসিসে লোকে কমেন্ট করে, বেশিরভাগ নেগেটিভই হয়, কারণ সবাই বলে আমার বর ভালো আমি খারাপ। অ্যাকচুয়ালি সত্যি আমি সারা জীবন সবার কাছে খারাপই থেকে গেলাম, আর আমি চেষ্টাও করি না কারো কাছে ভালো হওয়ার। তো এখন ডিনার বানাচ্ছি, ডিনারে আজকে ভাত কমপ্লিট হয়ে গেছে 3জন খেয়ে। তো ভাবলাম আমার আটা মাখা রয়েছে, 4টে পরোটা বানাই, তোমাদের গপুদার 2টো, আমার 2টো, মাটন যে বাকিটা ঝোল রয়েছে ওইটা দিয়ে, আর আগের দিন তরকা বানিয়েছিলাম তরকা দিয়ে।
তো 12টা বেজে যাচ্ছে জানো, বসে 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 তারপর দরজায় তালা দিয়ে আসলাম গোবিন্দ নেই বলে। রাতে আসা মাত্র বলছি ডিনার করো, তখন বলছে না আমি খাবো না, আমার খাওয়ার ইয়ে নেই। আমি যেদিন খাবার রাখি না সেদিন বলো রাখলে না খেয়ে নিলে, বলছে আমি কখন বলি, আমি যে সব কথা বলা লাগে না, কিছু তো এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় না। তো সারাদিন লড়াই করে ঝগড়া করে অশান্তি করে আমি প্রচণ্ড টায়ার্ড। কালকে দুপুর 2টোয় আসবো। বাই।